ঘটনাগুলোর পরম্পরা। তাতে হয়তো রাজনীতির জটিল চাল, ব্যক্তির দ্বন্দ্ব আর গণমাধ্যমের ভূমিকার কথা প্রাসঙ্গিকভাবে উঠে আসতে পারে। শুধু শিরোনাম নয়, ঘটনার পেছনের এসব দৃশ্যপট জানতে সাথে থাকুন। জুলাইয়ের তৃতীয় সপ্তাহ, রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে। চারিদিকে তুমুল হইচই পড়ে যায়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের যুগ্ম আহ্বায়ক ছিলেন। রিয়াদ গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সাথে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আরও গ্রেপ্তার হন ইব্রাহিম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম এবং সাদমান সাদাব। তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত বলে জানা যায়। চাঁদাবাজির ঘটনায় আরেকজনের নাম আসে, সে জানে আলম অপু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় ছিল তার। পুরো দলের সাথে তখন গ্রেপ্তার হয়নি জানে আলম অপু। চাঁদাবাজির অভিযোগও অস্বীকার করে সে। এই চাঞ্চল্যকর ঘটনা কয়েকদিনের মধ্যে ঝিমিয়ে পড়ে অন্য ইস্যুর আড়ালে। তারপর 1 আগস্ট গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা যায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক সে। এই জানে আলম অপুর গ্রেপ্তার হওয়াটা আরও অনেক নতুন ঘটনার জন্ম দেবে। আরও 12 দিন পর 13 আগস্ট জানে আলম অপুর 35 মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত হওয়ার পর আত্মগোপনে থাকার সময় ভিডিওটি ধারণ করেন তিনি। বলেন, গুলশানের চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখেছেন সেটা আমি। এমনকি ওই চাঁদাবাজির ঘটনার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সংশ্লিষ্টতার ইঙ্গিত দেন তিনি। সম্পাদিত ওই ভিডিওতে গুলশানের ওয়েস্ট এন্ড হোটেলের সামনের সিসি ক্যামেরার ফুটেজও সংযুক্ত করা হয়। সেই ফুটেজে একটি বাইক যেতে দেখা যায়। জানে আলম অপু দাবি করেন 17 জুলাই ভোর 4:10 থেকে 4:40 মিনিটের মধ্যে গুলশানে ওয়েস্ট এন্ড হোটেলের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার সঙ্গে কথা বলেন। চারিদিকে আবারও হইচই পড়ে গেল। সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন, 5 আগস্ট 2024-এর পরে ওর সাথে আমার কখনো দেখা হয় নাই, কথাও হয় নাই, এবং রিয়াদ নামে আরেকজনের কথা যে বলা হচ্ছে তাকে আমি চিনি না এবং ওরও আমাকে চেনার কথা না, কারণ আমাদের কখনো দেখা হয় নাই। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আমি মাঝে মধ্যেই রাতে যখন কাজ শেষ হয় কখনো কখনো ভোরও হয়ে যায়। ওই সময়ে আসলে রাতের খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না। আমি বেশিরভাগই যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গায়। ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। ওটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওদিকে ওয়েস্ট এন্ডে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা, সেখানে ছিলাম কিনা, এইটা আমার মনে নাই। এরপর থেকে নীলা মার্কেট, হাঁসের মাংস আর ওয়েস্ট এন্ড হোটেল একটি ট্রেন্ডি ও ভাইরাল বিষয় হয়ে দাঁড়ায়। এমনকি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করে একটা পোস্ট দেন। ফেসবুক পোস্টে পার্থ লেখেন, এক সময় ভাত খুঁজত ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্ট এন্ডে। আন্দালিব রহমান পার্থর এই বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটা গল্প ছড়িয়ে পড়ল। সেই গল্পটা এমন, একদিন সংসদে শামসুল হক এমপি সরাসরি পার্থকে প্রশ্ন করলেন, তোমার বাবার পরিচয় কি? তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো তোমার বাবার আয় কি ছিল। লাখ টাকার স্যুট পরে ঘোরো? কার টাকায় ব্যারিস্টারি পড়েছো? এসব তর্ক বিতর্ক কিন্তু ভালোই লাগে। অনেক কিছু জানা যায়, আবার অনেক পুরনো ঘটনাও সামনে চলে আসে। তবে ঘটনা এখানেই শেষ নয়, বরং আরেকটা অংশের শুরু বলতে পারেন। 14 আগস্ট দৃশ্যপটে এলেন জানে আলম অপুর স্ত্রী আনিসা। রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলন করলেন তিনি। বললেন, সত্য উন্মোচন করতে এসেছেন তিনি। কি সেই সত্য? এই প্রশ্নের জবাবে তিনি বললেন, অপুকে তুলে নিয়ে গিয়েছিল একজন রাজনৈতিক নেতা। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়, কোথায় রাখা হয়, তার সঙ্গে কি করেছে, সব প্রমাণই নাকি
তার কাছে আছে। এরপর অপুর স্ত্রী জানান এসব কিছুর উদ্দেশ্য ছিল একটাই, আর সেটা হলো এক উপদেষ্টার নাম নিয়ে আসা। সেই উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বললেন, জুলাইয়ের 31 তারিখ রাত 11:30টার পর থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত অপুকে বন্দি করে যে স্বীকারোক্তি নিল, এটা কারা নিল, আর গোপীবাগ কার বাসা? গোপীবাগ ইশরাক ভাইয়ের বাসা না? অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরেছে। এবার দৃশ্যপটে বিএনপি নেতা ইশরাক হোসেন, জানে আলম অপুর স্ত্রীর সংবাদ সম্মেলনের এটা একটা দিক। অন্য দিক হলো, অনেকেই বলছেন আনিসাকে সংবাদ সম্মেলন করতে বাধ্য করেছে এনসিপি। এমনকি আরও বাড়িয়ে কেউ কেউ বলছেন এই নারী অপুর স্ত্রী না, তাকে বানিয়ে নিয়ে আসা হয়েছে। এত সব ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে কোনটা সত্য জানি না, তবে জানে আলম অপুর ভিডিও প্রকাশের ঘটনায় বিএনপি নেতা ইশরাক হোসেনের সম্পৃক্ততার অভিযোগ ওঠার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও কিছু ছবি ছড়িয়ে পড়ল। সেসব ছবিতে ইশরাক হোসেনের বাসায় জানে আলম অপুর উপস্থিতি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বললেন, জানে আলম অপুকে রাজনৈতিক নেতার বাসায় নেওয়ার যে অভিযোগ এসেছে সেটা গুরুতর অভিযোগ। সেটাকে তিনি বিশ্বাসযোগ্য মনে করেন এবং তার সংশ্লিষ্টতার কথা বলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার মানে ইঙ্গিত ইশরাক হোসেনের দিকে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর বিএনপি নেতা ইশরাক হোসেন মুখোমুখি, কিন্তু এটাই প্রথম তো নয়, বরং বলা যায় ধারাবাহিকতার অংশ। এই দ্বন্দ্বের একটা ঘটনাবহুল ইতিহাসও আছে। শুরুটা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন বা নগর ভবনকে কেন্দ্র করে। আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হন বিএনপি নেতা ইশরাক হোসেন, কিন্তু তাকে দায়িত্ব বুঝে না দেয়ায় এবছরের 14 মে থেকে ঢাকাবাসী ব্যানারে আন্দোলনে নামে ইশরাক হোসেনের সমর্থকেরা। দিন দিন আন্দোলন জোরালো হতে শুরু করে। নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনগত জটিলতার ব্যাখ্যা দেওয়া হয়, আর ইশরাক হোসেনের পক্ষ থেকে উপদেষ্টার স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলা হয়। দিনের পর দিন একটা শত্রুভাবাপন্ন আর মুখোমুখি অবস্থান চলতে থাকে তাদের দুজনের। নানা রাজনৈতিক হিসাব নিকাশে এক পর্যায়ে আন্দোলন থেকে সরে আসেন ইশরাক হোসেন আর তার সমর্থকেরা, কিন্তু পরস্পরের মধ্যে যে বৈরী ভাব সেটা কি চলে যায়? সম্ভবত না, বরং তা ঢাকা থেকে কুমিল্লার মুরাদনগর পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে অনেকেই মনে করেন। 29 জুলাই 2025 টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে এক অপরাধ বিষয়ক অনুষ্ঠানে কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডার আর এক মবের ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়। সেই প্রতিবেদনে ঘটনাগুলোর সাথে জড়িত ব্যক্তিদের শেল্টার দেয়া এবং ইন্ধন দেওয়ার জন্য সরাসরি অভিযোগ ওঠে উপদেষ্টা আসিফ মাহমুদ আর তার বাবা বিল্লাল হোসেনের বিরুদ্ধে। উত্তপ্ত হয়ে ওঠে মুরাদনগর, শোরগোল পড়ে যায় সারা দেশে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ হয় মুরাদনগরে। তারপর সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে, আহত হয় 15 থেকে 20 জন। এরপর টিভি চ্যানেল বাংলা ভিশনের দিকে ইঙ্গিত করে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে না পেরে বিএনপি নেতা ইশরাক হোসেন টিভি চ্যানেল দখল করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। তিনি এটাও বলেন যে এই মাফিয়া সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায়। মুরাদনগরে আমি এমপি ইলেকশন করতে পারি, এই এক অজানা ভয়ে বেপরোয়া হয়ে উঠেছে কায়কোবাদ পরিবার। এই বিবৃতির মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ হয়তো বলতে চেয়েছেন যে বিএনপি নেতা ইশরাক হোসেন তার সাথে বিরোধিতার হাতিয়ার হিসেবে নিজস্ব মালিকানার টিভি চ্যানেল বাংলা ভিশনকে ব্যবহার করছেন, আর মুরাদনগরে তাকে কোণঠাসা করতে সেখানকার বিএনপি নেতা মোফাজ্জল হোসেন কায়কোবাদের সাথে জোট বেঁধে ষড়যন্ত্র করছেন। আসিফ মাহমুদের এসব বক্তব্যের নিয়মিত প্রতিক্রিয়াও জানান বিএনপি নেতা ইশরাক হোসেন। এমনকি আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে তিনি কখনো কখনো এমনও বলেছেন যে
এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি। এই হলো ঘটনার পেছনের ঘটনা। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, আর সেটা হলো বিএনপি, জামায়াত আর আওয়ামী লীগের মালিকানায় বিভিন্ন গণমাধ্যমের কথা শোনা যায়, কিন্তু আসিফ মাহমুদদের মিডিয়ার মালিকানা নিয়ে তেমন কিছু শোনা যায়নি বা চোখে পড়েনি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারাও হয়তো ভবিষ্যতে এদিকে নজর দেবেন। সবশেষ কয়েকটি প্রশ্ন রেখে যায় আপনাদের উদ্দেশ্যে। প্রশ্নগুলো হলো, উপদেষ্টা আসিফ মাহমুদ আর বিএনপি নেতা ইশরাক হোসেনের এই দ্বন্দ্ব কখনো শেষ হবে কি? যদি হয় তাহলে কিভাবে শেষ হবে? নাকি এটা একটা চলমান প্রক্রিয়া? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কি বলে? ক্ষমতা আর প্রভাবের প্রশ্নে কেউ কাউকে ছাড় দেয়? যদি এই দ্বন্দ্ব শেষ না হয়, যদি চলমান প্রক্রিয়া হয়, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা এমন আরও অনেক ঘটনাই দেখব।